হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফুটবল। যদি ইতিহাস ঘাঁটি তাহলে আমরা যেটা দেখতে পাই, ইন্ডিয়ান ফুটবল হ্যাজ আ রিচ হিস্ট্রি। কিন্তু আজকের ডেটে মানে 2024 সালের কথা যদি বলি, ইন্ডিয়ান ফুটবল যেখানে দাঁড়িয়ে আছে সেটা কি এই রিচ হিস্ট্রিটাকে জাস্টিফাই করে? ইফ ইউ আস্ক মি, আই উইল সে নো। কিন্তু এই নাটা বলতে আমার অন্তত একটুও গর্ব হচ্ছে না, আশা করি তোমাদেরও হবে না। চলো আজকের ভিডিওটাতে ইন্ডিয়ান ফুটবলের রিচ হিস্ট্রি, ইন্ডিয়ান ফুটবলের রাইজ অ্যান্ড ফল সব কিছু নিয়ে একটা ছোট আলোচনা করা যাক। সো যারা এই টপিকটাতে একটু ইন্টারেস্ট রাখো তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর যারা ইন্টারেস্টেড নও, নো ডিসরেসপেক্ট, তারা ভিডিওটা দেখে সময় নষ্ট করো না প্লিজ। হে গাইজ, দিস ইজ লেটস আড্ডা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইন্ডিয়ান ফুটবলকে জানতে গেলে আসতে হবে অনেকটা পেছনে। সালটা ছিল 1872, সূচনা হয় ক্যালকাটা এফসি ক্লাব। বলা বাহুল্য ব্রিটিশদের হাত ধরেই ইন্ডিয়াতে ফুটবল খেলাটা শুরু হয়। ভারতীয়রা তখন ছিল শুধুমাত্র দর্শক, খেলার অধিকার তাদের ছিল না। ইনফ্যাক্ট কোনো ইন্ডিয়ানকে যদি ফুটবল খেলতেও দেখা যেত তার জন্য কঠিন শাস্তিও বরাদ্দ ছিল। প্রিসাইজলি তখন ফুটবল খেলাটা ছিল ব্রিটিশ সোলজারদের একটা রিক্রিয়েশনের মাধ্যম। ইন্ডিয়ান ফুটবলের সূচনা যার হাত ধরে হয়েছিল তিনি ছিলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, যাকে আমরা ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল বলে জানি। সালটা ছিল 1877। ব্রিটিশদের ফুটবল খেলতে দেখে হঠাৎই খেলাটাকে ভালোবেসে ফেলেন নগেন্দ্র প্রসাদ, অনেকটা লাভ অ্যাট ফার্স্ট সাইডের মতো। নগেন্দ্র প্রসাদ তখন পড়াশোনা করছিল কলকাতার হেয়ার স্কুলে, যেখানে তিনি তার কিছু বন্ধু বান্ধবকে নিয়ে ফুটবল খেলাটা আনঅফিসিয়ালি শুরু করেন। একটা বলও জোগাড় হয়ে গেছিল বউবাজারের সেই সময়কার প্রসিদ্ধ স্পোর্টস শপ ম্যান্টন অ্যান্ড কোম্পানি থেকে। বাট বলটা ঠিক ফুটবল ছিল না, রাগবি বল বললে ভুল হবে না। বাট শুধুমাত্র ফুটবল খেললেই তো হবে না, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো জানতে হবে। অসুবিধা হয়নি, কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয়। হেয়ার স্কুলের স্পোর্টস গ্রাউন্ডের পাশেই প্রেসিডেন্সি কলেজ, আর সেখানকার একজন ইউরোপিয়ান প্রফেসর জি.এ. স্ট্যাক হঠাৎই নাগেন্দ্র প্রসাদ আর তার বন্ধুদের ফুটবল খেলতে দেখে নিজে থেকেই আগ্রহী হয়ে তাদেরকে ফুটবল খেলাটা শেখাতে লাগলেন। আর নগেন্দ্র প্রসাদের হাত ধরেই সূচনা হয় বয়েজ ক্লাব 1880 সালে, তারপর ফ্রেন্ডস ক্লাব, প্রেসিডেন্সি ক্লাব, আর 1884 সালে এই তিনটে ক্লাব একত্রিত হয়ে তৈরি হয় ওয়েলিংটন ক্লাব। নগেন্দ্র প্রসাদ এতদিনে অনেক ফুটবল অনুরাগীদের জোগাড় করে ফেলেছিলেন। ক্লাবের কোচ হিসাবে নিযুক্ত হলেন দুঃখীরাম মজুমদার, যাকে তোমরা ফার্স্ট ইন্ডিয়ান কোচ হিসেবে স্বীকৃতি দিতেই পারো। 1887 সালে নগেন্দ্র প্রসাদের হাত ধরেই সূচনা হয় শোভাবাজার ক্লাবের, যারা সেই সময়কার রিনাউন্ড কম্পিটিশন টেস্ট কাপে পার্টিসিপেটও করে। এই শোভাবাজার ক্লাবই ছিল ইন্ডিয়ার প্রথম ক্লাব যারা 1892 সালের টেস্ট কাপে প্রথম ম্যাচেই ব্রিটিশ সাইড ইস্ট শহরের রেজিমেন্টকে 2-1 গোলে হারায়। নিঃসন্দেহে একটা হিস্টোরিক্যাল উইন ছিল ওটা। 1888 সাল ইন্ডিয়াতে শুরু হয়েছিল ডুরান্ট কাপ। মর্টিমার ডুরান্ট সিমলাতে ডুরান্ট কাপ চালু করেন, তার নামেই এই টুর্নামেন্টের নাম। এখানে বলে রাখা ভালো, ইংল্যান্ডের এফএ কাপ আর স্কটিশ কাপের পরে এই ডুরান্ট কাপের শুরু। সো থার্ড ওল্ডেস্ট টুর্নামেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। ততদিনে কিন্তু আর একটা লেজেন্ডারি ক্লাবের সূচনা হয়ে গেছিল। সালটা ছিল 1889। হ্যাঁ, ঠিকই ধরেছ, সূচনা হলো মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের। 1889 সাল থেকে এখন 2024, এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মোহনবাগান, ইন্ডিয়াজ ওল্ডেস্ট রানিং ক্লাব। 1891 সালে জন্ম হয় বাঙালির আর এক প্রধানের, যাকে আমরা মহাবাডান স্পোর্টিং ক্লাব বলে জানি। এই বাংলাতেই 1893 সালে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন মানে আইএফ এর স্থাপনা হয়। ফুটবল আস্তে আস্তে বাংলা সহ দেশের নানান প্রান্তে ছড়িয়ে যেতে থাকে। 1899 সালে কেরালার আরবি ফার্গুসনের ক্লাবের শুরুটা তাদের মধ্যে উল্লেখযোগ্য। ফার্গুসন ক্লাবের হাত ধরেই ইন্ডিয়ার দক্ষিণ ভাগের ফুটবলের সূচনা হয়েছিল। ভারতের পশ্চিম ভাগও কিন্তু পিছিয়ে ছিল না। 1900 সালের শুরুর দিকেই গোয়াতে শুরু হয় বয়েজ সোশ্যাল ক্লাব। একদিকে স্বাধীনতা সংগ্রামের কঠিন লড়াই, তখন ফুটবল খেলাটা শুধুমাত্র আর রিক্রিয়েশন ছিল না, স্বাধীনতা সংগ্রামের মতোই গুরুত্বপূর্ণ ছিল। কারণ অবজেক্টিভটা তো একটাই, সংগঠিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা, নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়া। অস্তিত্বের এই লড়াইয়ে ফুটবল কিন্তু একটা বড় অস্ত্র হিসাবে কাজ করছিল। 1902, 1906 আর 1909 সালে কোচবিহার কাপ টুর্নামেন্ট জিতে মোহামেডান ক্লাব নিজেদের পায়ের তলার জমি কিন্তু শক্ত করে ফেলেছিল। আর 1911 সালে ঘটে গেল ভারতবর্ষের ফুটবলের নবজাগরণ। মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ডের ফাইনালে 2-1 গোলে হারালো ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে। ভারতীয়রা বুঝিয়ে দিল ফুটবল খেলাটা তারা শিখে গেছে। মোহনবাগানই প্রথম ক্লাব যারা আইএফএ শিল্ডের মতো কোনো ন্যাশনাল ট্রফি জিতে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল। স্বাধীনতা সংগ্রামের থেকে কোনো অংশে কম ছিল না এই জয়টা।
স্বাধীনতার সশস্ত্র সংগ্রামের আগুন যখন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, ফুটবল খেলাটাও কিন্তু এই আগুনে অনুঘটকের কাজ করছিল। মানুষের উচ্ছ্বাস, কৌতূহল, ফুটবলকে নিয়ে ভালোবাসা ক্রমশ বেড়েই চলছিল। 1 আগস্ট 1920 সুরেশচন্দ্র চৌধুরীর হাত ধরে জন্ম নিল বাঙালির লাল হলুদ ব্রিগেড, বাংলার আর এক প্রধান ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব। ইন্ডিয়ান ফুটবল নিয়ে কথা হবে আর কলকাতা ডার্বি নিয়ে কথা হবে না, সেটা আবার হয় নাকি? কলকাতা ডার্বির শুরুটা নিয়েও ফুটবল মহলে কিন্তু একটা রীতিমতো বাক্যযুদ্ধ রয়েছে। 1921 সালের 8ই আগস্ট কোচবিহার কাপের সেমিফাইনাল ম্যাচকে অনেকে বলেন কলকাতা ডার্বির প্রথম ম্যাচ, যে ম্যাচটা প্রথম দিন অমীমাংসিতভাবে শেষ হলেও দ্বিতীয় দিন মোহনবাগান 3-0 গোলে ইস্টবেঙ্গলকে পরাজিত করেছিল। আবার অনেকে এটাও বলে থাকেন 28 মে 1925 সালে ক্যালকাটা লিগের ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান, যে ম্যাচে নেপাল চক্রবর্তীর করা একমাত্র গোলে ইস্টবেঙ্গল ম্যাচটা জেতে, সেটাই অফিসিয়াল কলকাতা ডার্বির শুরু। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের মতে কলকাতা ডার্বি কবে থেকে শুরু হয়। 1924 ইন্ডিয়ান ফুটবল আর ইন্ডিয়াতে সীমাবদ্ধ নেই, পাড়ি দিল বিদেশে। সেই সময় ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমে ইন্ডিয়ানস অ্যান্ড ব্রিটিশরা একসঙ্গে ফুটবল খেলতো, আর আমাদের ক্যাপ্টেন ছিল দ্য চাইনিজ ওয়াল লেজেন্ডারি ফুটবলার গোষ্ঠ বিহারী পাল। জাপান, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড দেশের বাইরেও ইন্ডিয়া টিমকে নিয়ে উচ্ছ্বাসের খামতি ছিল না। 23 জুন 1937 সালে জন্ম নেয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, মানে AIFF। উদ্দেশ্যটা ছিল ইন্ডিয়ান ফুটবলের উন্নতি, আরও অর্গানাইজভাবে গ্লোবালি ইন্ডিয়ান ফুটবলের পায়ের তলার জমিটাকে শক্ত করা। 1940 সালে ডুরান্ড কাপের ফাইনালে প্রথম সিভিলিয়ান ক্লাব হিসাবে মোহামেডান ক্লাবের রয়্যাল ওয়ার্কশায়ারকে হারানোটা ছিল ভারতীয় ফুটবলের আর একটা ঘটনা। 1941 থেকে শুরু হয় সন্তোষ ট্রফি। ডুরান্ড কাপ, রোভার্স কাপের পাশাপাশি সন্তোষ ট্রফিকে নিয়েও মানুষের উন্মাদনা ছিল তুঙ্গে, কেননা সন্তোষ ট্রফির হাত ধরেই ইন্ডিয়াতে শুরু হয়েছিল ডোমেস্টিক ইন্টারস্টেট লিগ। IF এর ফর্মার প্রেসিডেন্ট স্যার মনমথনাথ রয় চৌধুরী, মহারাজা অফ সন্তোষ, যিনি মারা যান 1939 সালে, তার নামে তার সম্মানে শুরু হয় প্রেস্টিজিয়াস সন্তোষ ট্রফি। পোস্ট ইন্ডিপেন্ডেন্স, যেখান থেকে শুরু হয় গোল্ডেন পিরিয়ড অফ ইন্ডিয়ান ফুটবল। 1948 লন্ডন অলিম্পিক্সে ফ্রান্সের কাছে ফার্স্ট রাউন্ডে 2-1 গোলে হেরে গেলেও দর্শকদের মন জয় করেছিল খালি পায়ে খেলতে আসা কিছু ইন্ডিয়ানস। একটা মজার ইন্টারভিউর কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। ব্রিটিশ মিডিয়া তৎকালীন ভারতীয় ক্যাপ্টেন তালিমান আওকে কোশ্চেন করেছিল, ওয়াই দ্য ইন্ডিয়ান্স প্লেড বেয়ারফুটেড, কেন ভারতীয়রা খালি পায়ে ফুটবলটা খেলে? আনসারটা কিন্তু তালিমান আও একজন ক্যাপ্টেন রাদার লিডারের মতো জবাব দিয়েছিল, অনেকটা এইরকম, ওয়েল ইন ইন্ডিয়া উই প্লে ফুটবল whereas you play বুটবল। ইন্ডিয়াতে আমরা খেলি ফুটবল, আর তোমরা যেটা খেলো সেটা হলো বুটবল। সত্যি অসাধারণ একটা জবাব। সো ফুটবলকে নিয়ে প্রত্যাশার পারদ তখন তুঙ্গে। সারা বিশ্বকে এটা বোঝাতে হবে ভারতীয়রা যখন নিজেদের অকাতে আসে তখন কোনো কিছুই তাদের কাছে অসাধ্য নয়। 1950 সালে ইন্ডিয়ার কাছে সুযোগ আসলো বিদেশের দরবারে একটা বড় কিছু করার। সেই সময় ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলেন লেজেন্ডারি শৈলেন মান্না। ফিফা ওয়ার্ল্ড কাপ 1950, যেটা সেই বছর ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল। ইন্ডিয়া কিন্তু একটা ইনভিটেশন কল পেয়েছিল সেই ফিফা ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করার জন্য। ফিফা ওয়ার্ল্ড কাপ তখনও এতটা ফেমাস নয় আজকের মতো, বাট আনফর্চুনেটলি শেষ মুহূর্তে AIF নিজেদের নামটা ওয়ার্ল্ড কাপ থেকে উইথড্র করে নেয়। বাট কেন, কী কারণে? কারণটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ইন্ডিয়ানসরা নাকি তখন খালি পায়ে ফুটবল খেলতো, বুট কেনার পয়সা ছিল না, ব্লা ব্লা ব্লা। বাট বিশ্বাস করো এগুলো পুরোটাই একটা মিথ। সত্যিটা হলো AIF এর বোর্ড মেম্বারসদের মধ্যেই একটা আর্গুমেন্ট ছিল, ব্রাজিলে যেতে গেলে অনেক খরচ, যদিও ফিফা এই এক্সপেন্সের অনেকটাই বিয়ার করবে বলে প্রমিস করেছিল। AIF মনে করছিল প্র্যাকটিস টাইম অনেক কম, আর সামনেই 1952 অলিম্পিক্স, যেটাকে তখন বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল। আজকের ডেটে আমরা বলতেই পারি একটা সুবর্ণ সুযোগ ইন্ডিয়া হারিয়েছিল। হয়তো 1950 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া যদি ভালো পারফরমেন্স করার সুযোগ পেত তাহলে হয়তো ইন্ডিয়াকে আর পেছনে ঘুরে তাকাতে হতো না। বাট ভাগ্যের চরম পরিহাস বলো বা আমাদের দুর্ভাগ্য বলো, ওয়ার্ল্ড কাপ খেলাটা এখনো পর্যন্ত আমাদের স্বপ্নই রয়ে গেল। তোমরা কমেন্ট করে জানাও ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপে না যাওয়াটাকে তোমরা কি হিসাবে দেখো। যাই হোক, পরবর্তী কিছু বছর ইন্ডিয়ান ফুটবল কিন্তু পিকে পৌঁছেছিল ইন এশিয়া। 1951 থেকে 1962 দ্য গোল্ডেন এরা অফ ইন্ডিয়ান ফুটবল। আর এই গোল্ডেন এরার জন্য যে মানুষটার সবথেকে বেশি কন্ট্রিবিউশন, তিনি নান আদার দ্যান আমাদের কোচ কাম ম্যানেজার স্যার শায়েদ আব্দুল রহিম। রহিম স্যারের হাত ধরেই কিন্তু ইন্ডিয়ার মডার্ন ফুটবলের সূচনা, তাই তাকে আর্কিটেক্ট অফ মডার্ন ইন্ডিয়ান ফুটবলও বলা হয়।
1951 আর 1962-তে এশিয়ান গেমসে গোল্ড মেডেল, 1956 মেলবোর্ন অলিম্পিক্সের সেমিফাইনালে পৌঁছানো সেই সময়কার ইন্ডিয়ান ফুটবল টিমকে আনডাউটলি এশিয়ান জায়ান্ট বলাই যায়। হ্যাঁ, ঠিকই শুনছো, লেট 50s-এর এই সময়টাতে ইন্ডিয়া বিকেম দ্য বেস্ট টিম ইন এশিয়া। এশিয়াতে ইন্ডিয়াই ছিল প্রথম টিম যারা অলিম্পিক্সের মতো মঞ্চে সেমিফাইনালে পৌঁছেছিল। নেভিল ডিসুজা প্রথম ইন্ডিয়ান, প্রথম এশিয়ান যিনি অলিম্পিক্সে হ্যাট্রিক করে তাক লাগিয়ে দিয়েছিল সবার। রহিম স্যার শুধু কোচ হিসাবে টিমটাকে পরিচালনা করছিল সেটা নয়, তিনি ছিলেন একজন উচ্চমানের মোটিভেটর। তিনি জানতেন ইন্ডিয়ান প্লেয়ার্সদের স্ট্রেংথ আর তাদের উইকনেস। রাহিম স্যারই প্রথম যিনি ক্লাসিক 4-2-4 ফরমেশনে ইন্ডিয়া টিমকে খেলানোর সাহসটা দেখিয়েছিল, যেটা পরবর্তীকালে ব্রাজিল তাদের ফুটবলে অ্যাডপ্ট করে 1958 সালের ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, অবিশ্বাস্য শোনালেও এটাই ছিলেন রাহিম স্যার। গ্রেটেস্ট অফ অল টাইম আর রিয়েল গোড অফ ইন্ডিয়ান ফুটবল। 1962 জাকার্তা এশিয়ান গেমসে ইন্ডিয়া ফাইনালে মুখোমুখি হয় সাউথ কোরিয়ার সাথে। ম্যাচের আগের দিন রাহিম স্যার প্লেয়ারদের কাছে একটা আবদার করে বসেন। আবদারটা অনেকটা এই রকম ছিল, কাল আপ লোগো সে মুঝে এক তোহফা চাইয়ে, কাল আপ সোনা জিতলো। হয়তো রহিম স্যারও জানতেন এটাই হয়তো শেষ ম্যাচ, কেননা তার কিছুদিন পরে ক্যান্সারের মতো মারণ রোগে তিনি আক্রান্ত হয় আর 1963 সালে ফুটবলকে বিদায় জানিয়ে পরলোক গমন করেন আমাদের সবার প্রিয় রাহিম স্যার। কিন্তু সেই 1962 সালের ফাইনালের দিন ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের প্লেয়াররা রহিম স্যারকে একদমই আশাহত করেনি। ক্যাপ্টেন চুনি গোস্বামী, পিটার থঙ্গরাজ, পিকে ব্যানার্জি, জার্নাল সিং, তুলসী দাস বলরাম, অরুণ ঘোষ, রাম বাহাদুর ছেত্রীরা যান লড়িয়ে দিয়েছিল, এনে দিয়েছিল গোল্ড মেডেল তাদের প্রিয় রহিম স্যারের জন্য। রাহিম স্যার চলে যাওয়ার পর 1964 সালে ইন্ডিয়ার প্রথম এএফসি কোয়ালিফিকেশন ইন টোকিও এএফসি। ইন্ডিয়া সে বছর এএফসিতে সেকেন্ড পজিশন পায় আন্ডার কোচ হ্যারি রাইট, যাকে তোমরা রহিম স্যারের উত্তরসূরি বলতে পারো। বাট এটা বলতে কোনো দ্বিধা নেই, 1964 সালে সিলভার জেতার পর ইন্ডিয়ান ফুটবলের কিন্তু একটা ডাউনফল শুরু হয়ে যায়, মানে স্বর্ণযুগের সমাপ্তি বলা যেতেই পারে। অনেকেই এই ডাউনফলের কারণ হিসেবে যেটা বলে থাকে সেটা হলো একঝাঁক তারকা ফুটবলারদের একসঙ্গে রিটায়ারমেন্টের পর এইরকম ভালো ইন্ডিয়ান ফুটবলারদের ব্যাচ একসঙ্গে আর কোনোদিনই আসেনি। কিন্তু কোনো প্লেয়ার্সই সুপারস্টার হয়ে জন্মায় না, ঘষে মেজে তৈরি হয় সুপারস্টার প্লেয়ার। আমি এটা বলবো, রহিম স্যারের পর ইন্ডিয়ার কোনো কোচ বা ম্যানেজার সেই সাহসটাই দেখাতে পারেনি কিভাবে একটা আনবিটেবল ফুটবল টিম তৈরি করা যায়। তাই বিক্ষিপ্ত কিছু সফলতা ছাড়া ইন্ডিয়ান ফুটবল আফটার 1964 সেই রকমভাবে কিছুই অ্যাচিভ করতে পারেনি। ইন্ডিয়ান ফুটবলের ডাউনফল নিয়ে তোমাদের কি মতামত প্লিজ কমেন্ট করে তোমরা জানিও। ইন্ডিয়ান ফুটবলের ডাউনফলের সাথে সাথে এশিয়ার বাকি দেশগুলো কিন্তু ফুটবলে ক্রমশ উন্নতি করতে থাকে। আজকের ডেটে জাপান, কোরিয়া, ইরানের মতো দেশকে হারানো সত্যিই একটা দিবাস্বপ্নের মতো লাগে। এই ডাউনফলের সময় ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতো ক্লাব ইন্টারন্যাশনাল লেভেলে ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার যথেষ্ট চেষ্টা করছিল, এটা মিথ্যে নয়। 1973 সালে ইস্টবেঙ্গল আর 1978 সালে মোহনবাগানের আইএফএ শিল্ড জয় তার মধ্যে সবথেকে বেশি উল্লেখযোগ্য ঘটনা। 25শে জুন 1983 সাল ঐতিহাসিক ঘটনাটা ঘটে যায় সেই দিন। না, ফুটবলের জন্য নয়, ক্রিকেট। ইন্ডিয়ান ক্যাপ্টেন কপিল দেব লর্ডসে ওয়েস্ট ইন্ডিজদের হারিয়ে ওয়ার্ল্ড কাপ ট্রফি লিফট করল। বিগ অ্যাচিভমেন্ট নিঃসন্দেহে। সেই সময়কার বিধ্বংসী ওয়েস্ট ইন্ডিজকে হারানোটা অবশ্যই সমস্ত ভারতবাসীর কাছে বিয়ন্ড দেওয়ার এক্সপেকটেশন ছিল। স্বভাবতই গোটা ভারতবাসী রাতারাতি ক্রিকেটটাকে সাদরে আমন্ত্রণ জানালো, কেননা এন্ড অফ দ্য ডে সাকসেস ম্যাটার্স। তারপরে রাদার টিল টুডে ইন্ডিয়াতে ক্রিকেট নিয়ে উন্মাদনা আমাদের কারোরই অজানা নয়। আস্তে আস্তে অন্ধকারে চলে যেতে থাকে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল। সালটা ছিল 1996, সূচনা হয় ন্যাশনাল ফুটবল লিগ মানে এনএফএল এর, প্রথমবার প্রপার ডোমেস্টিক লিগ ইন্ডিয়াতে। কিন্তু অনেক দেরি হয়ে গেল বন্ধু। এতদিনে গোটা পৃথিবীতে ফুটবল অনেক উন্নতি করে ফেলেছে। ইনফ্যাক্ট এশিয়ার বাকি দেশগুলো অনেক এগিয়ে গেছে আমাদের থেকে। 2000 সালের পর থেকে ইন্ডিয়ান ফুটবল একটু একটু করে আবার মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছিল। সেই সময় 2003 সালে আশিয়ান কাপে সুভাষ ভৌমিকের ইস্টবেঙ্গল টিমের দুর্দান্ত জয় আর কোচ বব হাউটনের হাত ধরে 2007 সালে সিরিয়াকে হারিয়ে নেহেরু কাপ আর 2008 সালে তাজিকিস্তানকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ কাপে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের চ্যাম্পিয়ন হওয়াটা ভারতবাসীর কাছে অবশ্যই গর্বের ব্যাপার। কিন্তু ওই যে বললাম, প্রত্যাশাটা আরও অনেক বেশি ছিল ইন্ডিয়ান ফুটবলের থেকে, সেটা ইন্ডিয়ান ফুটবল তাদের দর্শকদের সামহাও দিতে পারেনি। সো 1996 সালে ন্যাশনাল ফুটবল লিগ শুরু হয়ে চলল 2006 অবধি। 2007 সাল থেকে এনএফএলকে রিপ্লেস করে ইন্ডিয়াতে শুরু হলো আমার তোমার সবার প্রিয় আই লিগ। এতদিনে কিন্তু আমরা বাঙালির 3 প্রধানকে বাদ দিয়েও অনেক বড় বড় ক্লাবকে দেখে ফেলেছি। সালগাঁওকার, জেসিটি, ডেম্পো, মাহিন্দ্রা ইউনাইটেড, আরও অনেক ক্লাব।
ইতিমধ্যে বাইচুং ভুটিয়া, আইএম বিজিয়ানের মতো সুপারস্টাররা যারা ক্লাব ফুটবলের পাশাপাশি ইন্ডিয়ান ন্যাশনাল টিমও নিজেদের জায়গা পাকা করে নিয়েছিল তাদের দুর্দান্ত পারফরমেন্সের জন্য। আর অন্যদিকে ক্লাব ফুটবলে বিদেশিদের নিয়েও আলাদা একটা উত্তেজনা সেই 80-র দশক থেকে আমরা দেখেই এসেছি। মাজিদ ভাস্কর থেকে শুরু করে চিমাও কোরি, ব্যারেটো, সোনি, ওডাফা, ইয়াকুবু, উগাওপারা, র্যান্টি মার্টিনের মতো অনেক প্লেয়াররা যারা দাপটে ফুটবলটা খেলে গেছে ইন্ডিয়াতে, যাদেরকে অনেক ফুটবল অনুরাগী আজও ভুলতে পারেনি। পিকে ব্যানার্জি, অমল দত্ত, সুভাষ ভৌমিক, সুব্রত ভট্টাচার্যের মতো লেজেন্ডারি ইন্ডিয়ান কোচ যাদের কন্ট্রিবিউশনকে আমরা সকলেই মনে রেখেছি। কিন্তু ন্যাশনাল লেভেলে ইন্ডিয়ান ফুটবল কিন্তু তার অস্তিত্বের লড়াই লড়েই যাচ্ছিল। পাশাপাশি নোংরা পলিটিক্স, ফুটবল বোর্ডের ল্যাক অফ লিডারশিপ ইন্ডিয়ান ফুটবলকে যেন আরও পিছিয়ে নিয়ে যাচ্ছিল। 9 ডিসেম্বর 2010 15 বছরে 700 কোটি টাকার চুক্তিতে এআইএফএফ হাত মিলালো আইএমজি অ্যান্ড রিলায়েন্স ইন্ডাস্ট্রির সাথে। হয়তো এখান থেকেই শুরু হলো ইন্ডিয়ার ফুটবলের আর একটা নতুন অধ্যায়। 2011 সালে 27 বছর পর এএফসি এশিয়ান কাপে ইন্ডিয়ার কোয়ালিফাই করাটা আমাদের মনে একটা সাড়া জাগালেও পারফরমেন্সে ইন্ডিয়া কিন্তু তার কোনো দর্শককেই বিন্দুমাত্র আনন্দ দিতে পারেনি। সুনীল ছেত্রীর পারফরমেন্স বাদ দিলে বাকি কারোর পারফরমেন্সে কিন্তু আমাদের কোনো দর্শকেরই নজর কাড়েনি। অস্ট্রেলিয়া, বাহারিন, সাউথ কোরিয়ার মতো দেশেদের কাছে প্রথম রাউন্ডেই কিন্তু ইন্ডিয়াকে হিউমিলেশন ফেস করতে হয়েছিল। 2013 সাল রিলায়েন্সের ওন সাবসিডিয়ারি এফএসডিএল তৈরি হলো। তারপর 2014 সালে শুরু হলো সাজানো মোড়ানো ইন্ডিয়ান সুপার লিগ মানে আইএসএল। বলিউড সুপারস্টারদের ওনারশিপ, সুপারস্টার বিদেশি ফুটবলদের নিয়ে সাজানো আইএসএল তার প্রথম সিজনেই একটা মিক্সড রেসপন্স পেয়েছিল। বাট আই লিগ না আইএসএল, দেশের টপ টায়ার লিগটা কোনটা, এটাকে নিয়ে বিতর্ক আমাদের কারোরই চোখ এড়োতে পারেনি। ফুটবলের দর্শক যেন দুভাগে ভাগ হয়ে গেল। বাট সার্বিকভাবে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল একই জায়গাতে থমকে দাঁড়িয়েই রইল। উন্নতির বিন্দুমাত্র লেশ আমাদের ন্যাশনাল ফুটবলে দেখা যাচ্ছিল না। যেখানে বাকি দেশেরা 8 থেকে 9 মাস অলমোস্ট সারা বছর থ্রু দেয়ার ক্লাব ফুটবল নিজেদেরকে আপলিফট করছিল, সেখানে আমরা ইন্ডিয়াতে বছরে 2-3 মাসেই আমাদের ফুটবলের ইতি টানছিলাম। ফাইনালি লাস্ট ইয়ার থেকে সব বিতর্কের অবসান ঘটিয়ে আইএসএলকে দেশের সর্বোচ্চ লিগ হিসাবে ঘোষণা করা হলো। দেখো, ইন্টারনাল পলিটিক্স, এআইএফ এর অকর্মণ্যতা কোনো কিছুই আমাদের অজানা নয়। প্রফুল্ল প্যাটেলের প্রেসিডেন্টশিপের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও চেয়ার আঁকড়ে ধরে বসে থাকা, কোনো ভোট অর্গানাইজ করা তো দূরের কথা, সেটা নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা, ইন্ডিয়ান ফুটবলে ফিফার ব্যান আমার তোমার মতো ইন্ডিয়ান ফুটবল অনুরাগীদের অনেক দিক থেকে আঘাত করেছে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। ফাইনালি এআইএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের স্যারের হাত ধরে আমরা ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরা আবার একটু একটু করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছি। ভিশন 2047 ইন্ডিয়ান ফুটবলের জন্য একটা কম্প্রিহেন্সিভ রোডম্যাপ প্ল্যান, যেটা ইন্টারনেট খুললে আমাদের সবার কাছেই অ্যাভেলেবেল। দেরি হয়ে গেলেও পজিটিভ কিছু কাজ করার কমিটমেন্ট আমরা পেয়েছি। এবার দরকার এটাকে এক্সিকিউট করা। হয়তো অমুখের দোষ তমুখের দোষ বলে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিতে পারতাম। বাট বন্ধু, আজ ইন্ডিয়ান ফুটবলের খারাপ ভালো যে কোনো অবস্থার জন্যই আমরা আমাদের নিজেদের দায়টাকেও কিন্তু এড়িয়ে যেতে পারি না। আমাদের সাপোর্ট, আমাদের উন্মাদনা, আমাদের প্রেজেন্স ভারতবর্ষের ফুটবলকে তার পুরনো গরিমায় ফিরিয়ে নিয়ে যেতে পারবে বলে আমার বিশ্বাস। ইন্ডিয়ান ফুটবলের যদি রিসেন্ট পাস্টের কথা বলি, ফুটবল কিন্তু এখন ইন্ডিয়াতে রাইজিং বললে খুব একটা ভুল বলা হবে না। যেন দেশের নায়ক লেজেন্ডারি প্লেয়ার সুনীল ছেত্রীকে বা যে কোনো প্লেয়ারকে রিকোয়েস্ট করতে না হয়, গাইজ মাঠে এসো, আমাদের খেলা দেখো, সাপোর্ট আস, অ্যাবিউজ আস, স্ক্রিম অ্যাট আস, আমরা সবাই মিলে এটুকু তো এনশিওর করতেই পারি, তাই না? এএফসি কাপ, তারপরেই ওয়ার্ল্ড কাপ 2026 কোয়ালিফিকেশন, তোমার প্রত্যাশা কম থাকতেই পারে, বাট স্বপ্নটা তো দেখতেই হবে ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে। সাপোর্ট করতে হবে ইন্ডিয়ান ফুটবলকে, কেননা এটা আমাদের অধিকার, আমাদের ভালোবাসা টুয়ার্ডস দ্য বিউটিফুল গেম অফ ফুটবল। একদিন না একদিন সফল আমরা হবই। আমরা আমাদের কাজটা করি, প্লেয়াররা তাদের কাজটা করুক, কোচরা তাদের, সবাই অ্যাটলিস্ট নিজেদের ডিউটিটা নিষ্ঠার সঙ্গে পালন করি। তারপর যা রেজাল্ট হবে সেটা মাথা পেতে নেব। দরকার হলে সেটাকে নিয়ে আলোচনা সমালোচনাও করব। অ্যাকচুয়ালি কি জানো তো বন্ধু, দোষ দেওয়াটা অনেক সহজ, বাট দায় নেওয়াটা অনেকটাই কঠিন। দ্যাটস অল ফর টুডে গাইজ। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। কমেন্ট করে তোমরা তোমাদের ভিউটা অবশ্যই শেয়ার করো। লাভ ইন্ডিয়ান ফুটবল। জয় হিন্দ, জয় ভারত।